এই প্রবীণ ব্যবসায়ী মৃত্যুতে তারা শোক জ্ঞাপন করে গতকালকে একদিনের বাজার বন্ধ রেখেছে। আমি এখানকার ব্যবসায়ীদেরও ধন্যবাদ জানাই। এই হারুসা যখনই আমরা আসতাম এই বাজারের উন্নয়ন, এই এলাকার উন্নয়ন নিয়ে কথা বলতে, তাই আজকে ওনার কথা মনে পড়ছে, ওনার প্রতি গভীরভাবে শ্রদ্ধা জ্ঞাপন করছি। আপনারা শুনেছেন আমাদের পার্টির নেতৃত্বরা এবং আমাদের ১ নং আসনের প্রার্থী মাধুরী ত্রিপুরা সেও বক্তব্য রেখেছেন এবারকার এই পঞ্চায়েত নির্বাচনের গুরুত্ব সম্পর্কে। আপনারা শুনেছেন যে এই শাসক দল বিজেপি এই পঞ্চায়েত নির্বাচনে আমরা যেন অংশগ্রহণ করতে না পারি, প্রার্থী দিতে না পারি, তার সমস্ত ব্যবস্থা করেছেন। কিভাবে করেছেন শুনেছেন আপনারা আমাদের পার্টির নেতাদের বক্তব্যের মাধ্যমে। শুরু হয়েছে সেখান থেকে মুখ্যমন্ত্রী বিজেপি দলের সভায় সেখানে প্রথম বললেন 100% আসনে জিততে হবে। এর আগের মুখ্যমন্ত্রী বিজেপি দলের, এখন উনি এমপি হয়েছেন, উনি ওইভাবে হুঙ্কার দিয়ে 2019 সালে 96% আসনে বিরোধীদের প্রার্থী দিতে দেয়নি, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেলেন। তাই আগের মুখ্যমন্ত্রী বেশি করেছেন না পরের মুখ্যমন্ত্রী বেশি করবেন তা নিয়ে প্রতিযোগিতা 100% চাই। এই জন্য সিপিআইএম অন্যান্য বিরোধীরা প্রার্থী দিতে পারবে না। শুনেছেন আপনারা 11 জুলাই আনুষ্ঠানিকভাবে পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হয়। 11 জুলাই আমরা সিপিআইএম এর পক্ষ থেকে সারা ত্রিপুরা রাজ্যে যেখানে যেখানে সম্ভব আমরা প্রার্থী দিয়েছি। বিশেষ করে আমাদের দক্ষিণ ত্রিপুরায় 17টা আসন, জেলা পরিষদের 17টা আসনে আমরা প্রার্থী দিয়েছি 11 তারিখ। কারণ আমরা চাই এই পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব, আমরা মানুষের কাছে যাব, গণতন্ত্র পুনরুদ্ধার করব, মানুষকে সঙ্গে যুক্ত করে এলাকার উন্নয়নে আমরা এগিয়ে যাব। পঞ্চায়েতের মূল উদ্দেশ্য, মূল লক্ষ্য সেই দিকে আমরা নিয়ে যাব। তার জন্য আমরা 17 জন প্রার্থী দিয়েছি এই বিলোনিয়া শহরে আমাদের জেলা অফিসে গিয়ে। পরের দিন 12 তারিখে 12 জুলাই রাজনগর ব্লকে আমরা পঞ্চায়েত সমিতির 13টা আসন এবং গ্রাম পঞ্চায়েতের 20টা পঞ্চায়েতের 200টা আসন, সেই আসনগুলিতে বেশিরভাগ পঞ্চায়েতে বেশিরভাগ আসনে আমরা প্রার্থী দেওয়ার জন্য শতাধিক প্রার্থী গ্রাম পঞ্চায়েতের এবং 13 জন পঞ্চায়েত সমিতির প্রার্থী তার প্রস্তাবক সব তৈরি করে আমরা রেডি হয়েছি রাজনগর আমার বাড়িকে কেন্দ্র করে। আপনারা জানেন, অনেকে চিনেন আমার বাড়ি রাজনগর স্কুলের দক্ষিণ পাশে আমার বাড়ি। আমরা যখন সেখানে তৈরি হচ্ছি, বিজেপি দল নমিনেশন সাবমিট করবে না, তাদের প্রার্থী পদ এখনো ঘোষণা হয়নি, তাদের কুন্দল শেষ হয়নি, তাই প্রার্থী পদ ঘোষণা করতে পারেনি, প্রার্থী দেবেন। কিন্তু এই 12 তারিখে রাজনগরে জমায়েত করলেন ওই স্কুলের সামনে, নেতাজি সুভাষ মিলনায়তন, বাজারে, ব্লক অফিসে যেখান দিয়ে আমরা ঢুকবো সেখানে দলে দলে লোক, শয়ে শয়ে লোক তারা জড়ো করলেন।
অবৈধভাবে সারা ব্লক এলাকার বিভিন্ন পঞ্চায়েত থেকে বাছাই করা সমস্ত সমাজ বিরোধী যাদেরকে তৈরি করে তাদেরকে নিয়ে সেখানে জড়ো করেছে। আমরা পুলিশের শরণাপন্ন হলাম, প্রশাসনের শরণাপন্ন হলাম। তারা বলল আপনারা অপেক্ষা করুন, আমরা এই বিষয়টাকে দেখছি, তারপরে আপনারা আসবেন। 11:30, 12:30, 1টা, 1:30 যখন বেজেছে তখন বলেছে পুলিশ আপনারা এবার আসুন। আমরা রওনা হলাম। ঠিক যখন স্কুলের সামনে এই নেতাজি সুভাষ মিলনায়তনের সামনে আসলাম, সেখানে দলবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে বিজেপির লোক, পুলিশও দাঁড়িয়ে আছে। আমরা ভাবলাম পুলিশ তাদেরকে বাধা দেবে, কিন্তু এই সোজা জায়গাতে আসার পরেই আমাদের ওপর দৈহিকভাবে আক্রমণ করলেন। তারপরে ইট বোতল বৃষ্টির মতো নিক্ষেপ করতে শুরু করলেন। পুলিশ দাঁড়িয়ে রইলেন, কিছুই করতে পারলেন না। আমাদের 20 থেকে 22 জন আহত হয়েছে। শেষ পর্যন্ত আমরা রাস্তায় বসলাম, প্রকাশ্য রাস্তায়, যে আমাদেরকে নমিনেশন সাবমিট করার ব্যবস্থা করুন। রাস্তায় বসে ধর্ণা দিয়ে স্লোগান দিচ্ছে, পুলিশ কোনো ব্যবস্থা করলেন না। শেষ পর্যন্ত আমরা ফিরে গেলাম আহত অবস্থায়। আমি নিজেও আহত হয়েছি। এইভাবে ইট ছুঁড়ে, বোতল ছুঁড়ে, দৈহিকভাবে আক্রমণ করে আমাদেরকে নমিনেশন সাবমিটে যাতে যেতে না পারি বাধা দিল। রাস্তা অবরোধ করে আমরা যেতে পারলাম না। তারপরে আমাদের কমরেডরা ফিরে গেলেন কোন রকমে যার যার বাড়ি ঘরে। বাদল ছিল চোত্তাখোলা বাড়ি, আমাদের পার্টির লোকাল কমিটির সম্পাদক ওই এলাকার এবং মহকুমা কমিটির সদস্য। সে 10,323 শিক্ষক ছিলেন, অত্যন্ত মেধাবী এবং জনপ্রিয় সাহসী যুবক। সে বাজারে যাওয়ার পরে তাকে পরিকল্পিতভাবে আক্রমণ করে, দা লাঠি দিয়ে আক্রমণ করে, প্রকাশ্য রাস্তা তাকে মেরে ক্ষতবিক্ষত করে, তার মাথা ফাটিয়ে রক্তাক্ত করে মৃত্যু হয়েছে ভেবে ফেলে রেখে চলে গেছে। অনেক পরে তার মেয়ে এসেছে, পরবর্তী সময় পুলিশ এসেছে, তাদেরকে পুলিশ সহ নিয়ে হাসপাতালে নিয়ে গেছে। তড়িঘড়ি সেখান থেকে জেলা হাসপাতাল শান্তির বাজার, জেলা হাসপাতাল থেকে সঙ্গে সঙ্গে জিবি হাসপাতালে রেফার করলেন। তার প্রায় মৃত্যুর মুখে আগরতলা হাসপাতালে গিয়ে পৌঁছলেন। পরের দিন তড়িঘড়ি ডাক্তাররা চেষ্টা করেছেন, তার অপারেশন হয়েছে, ব্রেইন অপারেশন, ঢুকে গেছে। এরকম অবস্থায় 13 তারিখে এই নমিনেশন সাবমিটের তারিখ ছিল। প্রতিদিন রাজনগর ব্লকের বিভিন্ন রাস্তাতে গাড়ি চেক করে বিজেপির ছেলেরা, সিপিআইএম এর কোন লোক যাতে যেতে না পারে। এটা শুধু রাজনগর ব্লকের চেহারা ঘটনা তা না, সারা ত্রিপুরা রাজ্যে বেশিরভাগ জায়গাতে, ওইদিকে নওশর, বক্সনগর, ডুকলি, মোহনপুর, জিরানিয়া, তারপরে এই উত্তর আগরতলা, তারপরে ধলাই ডিস্ট্রিক্ট, বেশিরভাগ জায়গাতে এরকম ভাবে সন্ত্রাস করে আক্রমণ করে। ওই ধলাই ডিস্ট্রিক্টে আমাদের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর উপস্থিতিতে সালামা ব্লকে মনোনয়নপত্র দিয়েছিল, দুর্গাচমনি ব্লকে আর দিতেই পারেনি। তেমনি ডুকলি ব্লকে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী, আমাদের নেতা মানিক দে, ঝর্ণা দাস বদ্ধ, তারা সহ নমিনেশন সাবমিট করার জন্য নিয়ে যাচ্ছে। পুলিশের সামনেই আক্রমণ করছে। সেই আক্রমণ প্রতিরোধ করে আগানোর জন্য পুলিশ আর সাহস করেনি। এমন ভাবে আহত হয়েছে ঝর্ণা দাস বদ্ধ, এখনো অচল অবস্থা, তার মেরুদণ্ডে লেগেছে। এরকম ভাবে গোটা রাজ্যে বিরোধীদের বাধা দান করে
মনোনয়নপত্র যাতে দিতে না পারে এইভাবে নির্বাচনের দিকে গেল। এর নাম সুশাসন, এর নাম গণতন্ত্র। এই হচ্ছে বিজেপির গণতন্ত্র। আপনারা বুঝুন কেন এত ভয়। তারা তো বলছে লোকসভা নির্বাচনে 70-72% ভোট পেয়েছে। বিপ্লব দেব এই কেন্দ্র থেকে 72% ভোট পেয়ে জিতেছে। তো পঞ্চায়েত নির্বাচনে তাদের ভয় কিসের? বিরোধীরা যদি 28%, 30% ভোট থাকে তারা তো এমনিতেই হারবে। তো মনোনয়নপত্র দাখিল করার জন্য বাধা দেওয়ার কি দরকার? জেলা পরিষদের প্রার্থীকে খুন করার কি দরকার? তাহলে এই যে লোকসভা ভোট, এই ভোটে যে ভোট পেয়েছে এটাকে প্রকৃত ভোট? আসলে এই ভোট পেয়েছে কিভাবে? এই ভোট পেয়েছে রিগিং করেছে, প্রহসনে পরিণত করেছে ভোটকে। আমরা সিপিআইএম মিছিল মিটিং করতে পারিনি, মানুষের কাছে যেতে পারিনি, সভা সমিতি করতে পারিনি, মানুষের কাছে আমাদের প্রার্থী যেতে পারেনি, আমাদের পার্টির নেতারা আমরা যেতে পারিনি, ভোট কেন্দ্রে যেতে পারিনি। ভোট কেন্দ্রে রিগিং হয়েছে, ছাপ্পা ভোট হয়েছে। যারা ভোট কেন্দ্রে যেতে পারেনি তাদের সমস্ত ভোট দিয়ে দিয়েছে। এইভাবে 70%-এর উপরে ভোট পেয়েছে। এই কারণেই তাদের ভয়, তাদের আতঙ্ক। এখন যদি পঞ্চায়েতের ভোট হয় সেই ভোটে রক্ষা পাবে না, তাই পঞ্চায়েতে যেন প্রার্থী হতে না পারে সেই ব্যবস্থা করার জন্য এই ব্যবস্থা করেছে। কেন এত ভয়? ভয় আরো এই কারণে, এই যে লোকসভা ভোট গেল, ত্রিপুরাতে তো এইভাবে ভোটে জিতেছে, কিন্তু গোটা ভারতবর্ষের অবস্থা কি? ভারতবর্ষে লোকসভা নির্বাচনের আগে নরেন্দ্র মোদী স্লোগান তুললেন, আপকা বার 400 পার। এবার 400 পার করবেন, এই স্লোগান গোটা দেশে বিজেপির নেতা কর্মীরা ছড়িয়ে দিলেন। এবার 400 পার। তো লোকসভা ভোট হলো, কত সিট পেল বিজেপি? 400 পার হওয়ার কথা, সিট পেয়েছে 240। কেন সেই জায়গা থেকে 240-এ চলে আসলো? এর আগের বার লোকসভা ভোটে তারা সিট পেয়েছিল 303। সেই জায়গা থেকে 63টা আসন কমে গেল বিজেপি দলে। 63টা আসন কমে গেল। 400 পার হওয়ার কথা, 63টা আসন কমে 240 হয়ে গেল। তার কারণ হচ্ছে এই বিজেপি দেশটাকে সর্বনাশ করছে, দেশের সংবিধানকে পরিবর্তন করার পরিকল্পনা নিয়েছে, গণতন্ত্র ধ্বংস করছে, গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছে, কৃষকের সমস্যার সমাধান করছে না। কৃষকরা 1 বছরের উপর লড়াই করেছে, আমাদের এমএসপি চাই, মিনিমাম সাপোর্ট প্রাইস, ন্যূনতম সহায়ক মূল্য দিন, আমাদের যা খরচ হয় তার ভিত্তিতে আমাদেরকে একটা সহায়ক মূল্য দিন। কৃষি বিজ্ঞানী স্বামীনাথন তার সূত্র দিয়ে বের করে দিয়েছেন, হিসাব করে কিভাবে কৃষকদের এই সাহায্য করতে হবে, ন্যূনতম সহায়ক মূল্য দিতে হবে, সেটা দিন। 1 বছরের উপর লড়াই করলেন, কৃষকের স্বার্থ বিরোধী 3টি আইন তারা করেছিল, সেই আইন প্রত্যাহার করতে হবে কৃষকদের দাবি ছিল। শেষ পর্যন্ত নরেন্দ্র মোদী রাজি হলেন, 3টা বিল প্রত্যাহার করে নিলেন। কৃষকদের ন্যূনতম সহায়ক বিল দিবে, মূল্য দিবেন বলে প্রতিশ্রুতি দিয়েছে। সেই আন্দোলনে হরিয়ানা, পাঞ্জাব, উত্তরপ্রদেশ, রাজস্থান এই সমস্ত এলাকার বেশিরভাগ কৃষকরা আন্দোলনে সামিল হয়েছিলেন। 7 শতাধিক কৃষক নেতা আন্দোলনে এসে মৃত্যু হয়েছে, শহীদ হয়েছে। তাদের
ক্ষতিপূরণ দেওয়ার কথা, তাদের জন্য একটা প্রকল্প দেওয়ার কথা, তাদের পরিবার যাতে বাঁচতে পারে। নরেন্দ্র মোদী প্রতিশ্রুতি দিলেন আমি করব, এই বিল প্রত্যাহার করে নিলাম, আপনারা আন্দোলন প্রত্যাহার করে নিন। শেষ পর্যন্ত আন্দোলন প্রত্যাহার করে নিল, কিন্তু আজ পর্যন্ত 1.5 বছরের উপরে হয়ে গেছে, কৃষকদের সেই দাবি এখনো পূরণ করেনি। কৃষকদের প্রতিশ্রুতি দিয়েও প্রতিশ্রুতি রক্ষা করেনি, বিশ্বাসঘাতকতা করবে। তাই কৃষকরা এবার লোকসভা ভোটে বিজেপিকে পরাজিত করার জন্য দায়িত্ব নিয়ে তাদের বিরুদ্ধে ভোট দিয়েছেন। দেখা গেছে এরকম 26টা লোকসভা আসন শুধুমাত্র কৃষক আন্দোলনে যেখান থেকে হয়েছিল সেখানে বিজেপিরা পরাজিত হয়েছে। কৃষক বিরোধী বেকার যুবক যুবতীরা, এই নরেন্দ্র মোদী প্রথমেই প্রতিশ্রুতি দিয়েছিলেন 2 কোটি বেকারের চাকরি দেবেন প্রতি বছর। তার আগের 10 বছর 20 কোটি বেকারের চাকরি দেওয়ার কথা ছিল। কোথায় চাকরি? চাকরি দেয়নি। তারপর এই যে এখন চলছে সরকার, কয়দিন আগে বাজেট করলো এই নতুন সরকার, এই বাজেটে কোন বেকারের কর্মসংস্থানের কোন ব্যবস্থা আছে? গোটা ভারতবর্ষের বেকাররা, শিক্ষিত বেকার, যুবক যুবতী, অর্ধশিক্ষিত বেকার, তারা কোথায় যাবেন? তাদের জন্য একটা শব্দ নাই, একটা দিশা নাই। আমার ঘরের, আপনার ঘরের ছেলে মেয়ে, তাদেরকে কৃষকের ঘরের ছেলে মেয়ে, ক্ষেত মজুরের ঘরের ছেলে মেয়ে, উপজাতি, তফসিলি জাতি, শ্রমিক, সব ঘরের ছেলে মেয়েকে কষ্ট করে লেখাপড়া করাচ্ছেন কেন? একটা যদি চাকরি পায় তাহলে আমার পরিবারটা বেঁচে যাবে, আমার বংশের মধ্যে একটা চাকরি পাবে, রক্ষা পাবে। পেয়েছে গত 10 বছর, এখানে 6 বছর, 6.5 বছর হয়েছে এই বিজেপির নেতৃত্বে আইপিএফটি, বিজেপি, এখন তিপ্রামাথাও জোট হয়েছে, চাকরি হয়েছে? সারা দেশে যেই চেহারা, এখানেও এই চেহারা। পাটখোলা বাজারে দাঁড়িয়ে বলতে পারবেন কয়টা চাকরি হয়েছে? কয়টা কোন ডিপার্টমেন্টে চাকরি হয়েছে? এইভাবে সমস্ত চাকরি এখন বেসরকারি ওই সংস্থার কাছে, কন্ট্রাক্টরের কাছে দিয়ে দিচ্ছে।